আজ ভয়াল 25শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের এই রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ লাইটের নামে চালায় এক নৃশংস হত্যাযজ্ঞ। ট্যাঙ্ক, মর্টার ও মেশিনগান দিয়ে গণহত্যা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, পিলখানা সহ বিভিন্ন এলাকায়। দিবসটি পালনে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট সহ নানা কর্মসূচি নিয়েছে সরকার। এদিকে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। হাতিয়ার পথসভায় হামলায় এনসিপির সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অর্ধশতাধিক আহত। প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল, স্থানীয় বিএনপিকে দায়। কাল চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 28শে মার্চ ইউনিস শি জিনপিং বৈঠকে সম্পর্ক উন্নয়নে আশা বিশ্লেষকদের। ঈদের ছুটি শুরুর আগেই প্রিয়জনের সাথে উৎসব উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড়, মহাখালীতেও যাত্রী চাপ। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, সংবাদে ছাড়াও যা থাকছে। সাভারের চলন্ত বাসে ডাকাতির অভিযোগ, যাত্রীদের মূল্যবান জিনিস লুট, চালক ও 2 সহকারীকে পুলিশে দিল শিক্ষার্থীরা। হৃদরোগে আক্রান্ত তামিমের অবস্থার উন্নতি, শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। সুস্থতার প্রার্থনায় গোটা দেশ ও ক্রিকেট বিশ্ব। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। আজ ভয়াল 25শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে 1971 সালে নেমে এসেছিল বিভীষিকাময় এই রাত। 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র মানুষের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য 2017 সালে জাতীয় সংসদে প্রস্তাব পাস হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট সহ জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত সারা দেশে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন সহ স্থাপনাগুলোতে কোনো অবস্থাতেই 25শে মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজও। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার পাশাপাশি মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ। লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। বরাবরের মতো এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা 15 দিনের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। ধোয়া মোছা শেষে সিঁড়িসহ অন্য সব স্থাপনায় পড়েছে রং তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে সৌধের সবুজ চত্বর। সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পূর্ণ হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমিনবাজার থেকে গণস্বাস্থ্য পর্যন্ত, আর মূল যে বেদি যেটা জাতীয় স্মৃতিসৌধ, এখানে আমরা 2টা সেক্টর 9 এবং 10, এদিকে আশুলিয়া, এদিকে ধামরাই, পুরোটাই আমরা নিরাপত্তা দিব। এবং এই নিরাপত্তার জন্য আমাদের পুলিশের যারা থাকবে তারা এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ।
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আধিপত্য বিস্তারের জেরে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর রাত ৩টা পর্যন্ত উভয় পক্ষ বাজারে অবস্থান নেয়। পরে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের অনুরোধে দুই পক্ষের নেতাকর্মীরা বাজার থেকে ফিরে যান। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইফতারের পর হান্নান মাসুদের নেতৃত্বে জাহাজমারা বাজারে একটি মিছিল বের হয়। এ সময় কৃষক দল নেতার উপর হামলার প্রতিবাদে জাহাজমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও মিছিল বের করে। দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। হান্নানের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশানের দাবি, কৃষক দলের আহ্বায়ক আব্দুল রবকে মারধর করেছে তারা। দুইটা মিছিল মুখোমুখি হলে পরে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে ওই বিএনপি মিছিল থেকে তারা মিছিলে হামলা করে এবং হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনা কেন্দ্র করে উনি প্রতিবাদ সর্বোপরি রাস্তায় বসে পড়েন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানান। এরকম প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখছে। পরবর্তীতে বিএনপি জড়ো হয়ে একসাথে হয়ে তাদেরকে ধাওয়া দিচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ভিতরে আপনার উভয় পক্ষে আহত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এনসিপি। এ সময় হান্নান মাসুদের উপর হামলার জন্য স্থানীয় বিএনপি নেতাদের দোষারোপ করেন এনসিপির নেতারা। অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে বিএনপি থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সোমবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে হান্নান মাসুদের পথসভায় হামলা করা হয়। এতে মাসুদ সহ অন্তত 25 জন আহত হয়। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঘটনার পরই হাতিয়ার জাহাজমারায় সড়কে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির কর্মী সমর্থকেরা। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে আছেন সহকর্মী আবু নাসের। নাসের, হামলার ঘটনায় হাতিয়ার সকালের পরিস্থিতি এখন কেমন? কোনো মামলা কি হয়েছে? এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন? গতকাল সন্ধ্যা থেকে আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর দুপক্ষই সন্ধ্যার পর থেকে ভোর রাত অর্থাৎ 3টা পর্যন্ত জাহাজমারা বাজারের দুপাশে অবস্থান নেয়। পূর্ব পাশে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নেতাকর্মীরা অবস্থান নেয় এবং পশ্চিম পাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন এবং মাঝামাঝিতে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশ অবস্থান নেয়, যাতে দুপক্ষ নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই পরিস্থিতি চলে রাত 3টা পর্যন্ত এবং 3টার পর আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে বুঝিয়ে সড়ক থেকে অর্থাৎ বাজার থেকে ফিরে যেতে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে। এখন পরিবেশ কিছুটা শান্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় টহল দিচ্ছেন। তবে যেহেতু গতকাল দফায় দফায় এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সংঘর্ষ হয়েছে, উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত রয়েছে। আহতদের মধ্যে অন্তত 10 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে এক ধরনের উত্তেজনা উভয় পক্ষের মধ্যে বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবার যেন সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে না পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমুল হুদা জানিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরাও তৎপর রয়েছেন যেন নতুন করে কোনো সংঘাতে উভয় পক্ষ জড়িয়ে পড়তে না পারে। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি শান্তির জনপদে অশান্তি তৈরি করেছে বলে তাদের অভিযোগ। তারা চান যে উভয় পক্ষের যেন শান্তিপূর্ণ সহ অবস্থান থাকে, সাধারণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন।
সম্প্রদায়ের রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে। অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই অনুষ্ঠানে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সংবিধান ছাড়া আসল গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি করা সম্ভব নয় বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর সদস্য সচিব আক্তার হোসেনের আশা, বহুদলীয় গণতন্ত্রে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন অংশ নিতে না পারে, সে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। সোমবার বনানীতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সৌজন্যে আয়োজিত ইফতারে এসব কথা বলেন তারা। রাজধানীর হোটেল শেরাটনে কূটনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, নরওয়ে সহ প্রায় 30টি দেশের ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরা। এ সময় কূটনীতিবিদদের কাছে জুলাই অভ্যুত্থানের নির্মম ভয়াবহতা তুলে ধরেন নেতাকর্মীরা। নতুন রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিতে চান আগামী বাংলাদেশকে, তা উঠে আসে আলোচনায়। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এনসিপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে গড়ে ওঠা সমাজের পক্ষে। এ সময় ফ্যাসিবাদী শক্তির দ্বারা সংঘটিত মানবতা বিরোধী অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান তার। আমরা আশাবাদী যে বাংলাদেশের যে রিফর্ম প্রসেস, সেই রিফর্ম প্রসেসের সঙ্গে নতুন এই বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের জনগণের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করবে। কিন্তু সে বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে, এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। এদেশের তরুণদের, বিশেষ করে জেনজিদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে বলে জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও সাংবিধানিক পরিবর্তনের নাগরিকদের যে দাবি, সেখান থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এনসিপির জন্ম। শুধু একটি নতুন সংবিধানের মাধ্যমেই আমরা পারি আসল গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি করতে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাও দেশে বড় কাঠামোগত সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এদিকে রোহিঙ্গাদের বোঝা এখনও এদেশের মানুষকে বহন করতে হচ্ছে উল্লেখ করে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান নাহিদ ইসলাম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসন চাইলে শত্রু হিসেবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দলটির এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, গুম, খুন, নিপীড়ন সহ সব অপকর্মই করেছে আওয়ামী লীগ, তাই দলটি নিবন্ধন বাতিল করার দাবি করেন তিনি। আরও বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী দলের সাথে সহাবস্থান থাকবে এনসিপির, তবে কেউ স্বৈরাচারের পুনর্বাসন চাইলে শত্রু হিসেবে ধরা হবে। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই জানিয়ে হাসনাত বলেন, সার্বভৌমত্ব রক্ষায় 5ই আগস্ট ছিল ছাত্র জনতার পাশে সেনাবাহিনী। পবিত্র
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন, আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। স্বৈরাচার ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এজন্য প্রয়োজনে আইন প্রণয়নের দাবিও তার। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহে দলটির ইফতার মাহফিলে এসব দাবি করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে টানাটানি চলছে। একটি দল এই কৃতিত্ব নিজেদের দখলে নিতে চায়। 5ই আগস্টের পরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ট্যাগ দেয়া হচ্ছে ফ্যাসিস্টের কায়দায়। এতে স্বৈরাচারের ফেরার পথ তৈরি হতে পারে। যারা বিভাজন তৈরি করবে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, সংবিধান সংস্কারের জন্য এই সংক্রান্ত পরিষদের নির্বাচন দিতে হবে। এইবার তাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আবারও একটা বাঙালি, আদিবাসী, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, এই যে জুলাই আগস্ট সহ 15 বছরে যে গুম, খুন, হত্যাকাণ্ড, নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী, শেখ হাসিনা সহ যারা দায়ী তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কেবল তাদেরকে নয়, দল হিসেবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের কতটুকু সেটাও বিচারের আওতায় আনতে হবে। বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিতে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28শে মার্চ দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে চীনের প্রেসিডেন্টের সঙ্গে। এতে দুদেশের সম্পর্ক উন্নয়ন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বেশি কিছু পাওয়ার সুযোগ নেই বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আর ডক্টর ইমতিয়াজ বলেন, বড় বিনিয়োগের জন্য চীন হয়তো অপেক্ষা করবে নির্বাচিত সরকারের জন্য। প্রধান উপদেষ্টা হয়ে প্রথম চীন যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফএ সম্মেলনে যোগ দিতেই এ সফর। তবে 28 মার্চ বেইজিংয়ে বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, দুই শীর্ষ নেতার আলোচনা মূলত দিক নির্দেশনামূলক হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় না হলে এ পর্যায়ে বিস্তারিত আলোচনার সুযোগ কম। তবে চীন থেকে রপ্তানির সমর্থনে অর্থ সহায়তা, বাজেট সহায়তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে। একটা জিনিস বোধহয় পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে চীন সফর মানে কিন্তু উনি বাও কনফারেন্সে যাচ্ছেন। এটা একটা মাল্টিল্যাটারাল কনফারেন্সে, এবং সেখানে উনি কথা বলবে, তার সাথে সাথে বাইল্যাটারাল ভাবে চীনের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন। তো যেহেতু উনি মাল্টিল্যাটারাল কনফারেন্সে যাচ্ছেন, যেহেতু এটা বাইল্যাটারাল ভিজিট নয়, কাজে এখানে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা যথাযথভাবে থাকা উচিত। চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রসঙ্গ বিবেচনায় রাখার সুযোগ নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বলেন, মনে রাখতে হবে ভারত ও চীন অনেক বড় ও মজবুত বাণিজ্যিক সম্পর্কে আবদ্ধ। কিন্তু এই সফরে বড় আকারে ইনভেস্টমেন্ট হওয়ার যে বিষয়টা, সেটা আমার মনে হয় তারা অপেক্ষা করবে একটা স্টেবল সরকার যেটা নির্বাচনের মাধ্যমে আসে, তার জন্য অপেক্ষা করবে। আরেকটা জিনিস, আমার মনে হয় না যে চীন ওই পর্যায়ে গেছে এখন যে ভারত কী করছে সেটাকে নিয়ে সে চিন্তা করবে, সেভাবে আমার মনে হয় তার ফরেন পলিসি এখন ওদিকে যাচ্ছে। সে তার মতনই যেই বায়োল্যাটারাল সম্পর্ক, সেতে ভারত তার বাংলাদেশের বন্ধু না বন্ধু, কে বন্ধু সেটা সে দেখবে না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনকে পাশে পাওয়ার চেষ্টা করতে হবে। দেখা দরকার যে আমাদের কোনটা লাভ হতে পারে, আমরা কোন সুযোগটা নিতে পারি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে চলন্ত বাসের যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় মোবাইল সহ বিভিন্ন জিনিস লুট করে ডাকাতরা। সোমবার রাত 8:45টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন বাসে ওঠেন। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করেন। লুটের পর সাভারের সিএনবি এলাকায় নেমে পালিয়ে যান তারা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বাসটি আটক করেন যাত্রী ও শিক্ষার্থীরা। জড়িত সন্দেহে চালক, 2 সহযোগীকে পুলিশে দেন তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আমার কাঁধে একটা অনেক ঝাঁকুনি লাগে, এখানে একটা আঘাত লাগে। পরে আমি তাকাইছি, এখন এই ছেলেটা একদম চাকু নিয়ে পিছন দিকে গেছে, তখন আমি ঝাঁকুনিটা আমার কাঁধে এখানে আঘাতটা লাগছে। কারণ আমরা তো জানি তারা ছিনতাইকারী। ড্রাইভার প্রথমে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে ওরা উঠছে, ওঠার পরেই তারপরে মনে করেন ওর কাছ থেকে শুরু হয়েছে, এবং কন্ট্রাক্টর খালি ওই যারা উঠছে খালি পিছনে যা। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, গাড়ি চালক ও 2 সহযোগীকে তো আটক করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করছেন আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি বলছেন? দেখুন, গতকাল রাত 8:15টার দিকে ঢাকা-রিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে যে ডাকাতি সংঘটিত হয়েছে, এই ঘটনায় কিন্তু পুলিশের কাছে 3 জনকে সোপর্দ করেছে বাসের যাত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা যখন পুলিশের কাছে এই বাসের চালক এবং তার যে 2 সহযোগীকে তারা পুলিশের কাছে সন্দেহভাজন হিসেবে তারা সোপর্দ করেছে, পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে এবং পুলিশ এই ঘটনার সাথে ওই যে 3 জনকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করে তারা জানার চেষ্টা করছেন যে এই ডাকাতি বা ছিনতাইয়ের সাথে তারা কোনোভাবে জড়িত রয়েছে কিনা। পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, পুলিশ বলছেন তারা বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখছেন এবং স্থানীয়রা যে 3 জনকে সন্দেহভাজন হিসেবে তাদের কাছে হস্তান্তর করেছে, তারা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের যে মোবাইল নম্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ট্র্যাকিং করে দেখছেন যে এর সাথে কোনো দুষ্কৃতিকারীর কোনো আন্তঃযোগাযোগ ইতিপূর্বে ছিল কিনা। এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত রাতে যে ঘটনাটি ঘটেছে, এর আগেও কিন্তু এই ঢাকা-রিচা মহাসড়কের সাভার অংশে কিন্তু আরও 2টি এরকম চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাই বা ডাকাতি সংঘটিত হয়েছে। সেই ঘটনাগুলো কিন্তু দিনে ছিল। এ মাসেরই মার্চের 2 তারিখে কিন্তু দিনের বেলা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশ টাউন এলাকাতে এমন একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে 20 থেকে 25 জন যাত্রীর একই কায়দায় কিন্তু মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে কিন্তু ফেব্রুয়ারির 14 তারিখে দিনের বেলায় একই রকমভাবে কিন্তু যাত্রীদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কিন্তু লুট করে নিয়ে গিয়েছিল। তবে এসব ঘটনায় এই চক্রের যারা সদস্য রয়েছে তারা কিন্তু কোনো যাত্রীদেরকে আহত করে না, তারা কিন্তু সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে বাসের যে চালককে রয়েছে তাকে কিন্তু জিম্মি করে চলন্ত বাস থেকে তারা নেমে যায়। এবং এই যে ছিনতাইকারী বা ডাকাতের সদস্যরা যে এই ডাকাতিগুলো সংগঠিত করছে, তারা কিন্তু প্রতিবারই আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যাত্রী বেশে এই বাসে ওঠার পরে কিন্তু তারা রূপ বদল করে কিন্তু যাত্রীদেরকে জিম্মি করে এমন ঘটনা ঘটাচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় জড়িত চক্রের সদস্যদের তারা গ্রেপ্তার করার চেষ্টা করছে। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি গ্রেপ্তার করার চেষ্টা করছে যারা যাত্রী বেশি ভাবে উঠে ডাকাতি করছেন। চলন্ত বাসে ডাকাতির অভিযোগের বিষয়ে সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। চট্টগ্রামের লালখান বাজারের টাঙ্কির পাহাড় এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত 15টি বসতঘর। রাত 9টার দিকে পাহাড়ের সাদেক কলোনিতে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায় সেমি পাকা ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, তবে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এতে কেউ হতাহত হননি। এদিকে যত আগুন ছিল এদিকে আসতেছিল, তারপরে এলাকার যত পোলাপাইন ছিলাম আমরা ছিলাম সব পানি মারছি, কিছুটা নিয়ন্ত্রণে আনছি, তারপরে ফায়ার সার্ভিস আসছে, এখন নিয়ন্ত্রণে আনছে ফায়ার সার্ভিস। আগুন কিছুটা মানে পুরো ঘর বাড়ি চলে গেছে, জ্বলে যাওয়ার পরে তারপর ফায়ার সার্ভিস এসে এমনি পড়ছে যে আপনার 10-15টা হতে পারে। ঈদের লম্বা ছুটিতে গ্রামে যাওয়ার আগে বাসা বাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কিত রাজধানীবাসী। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বাড়ায় শঙ্কায় তারা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ছুটির সময় আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো দরকার। পুলিশ বলছে নজরদারি বাড়ানো ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা নুসরাত প্রস্তুতি নিচ্ছেন ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার, যদিও বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে আছেন শঙ্কায়। এখন তো টোটালি থাকবো না, এখন তো দেখা যাচ্ছে দিন শেষে ঘরে ফিরবো, তো তখন তো দেখা যাচ্ছে একটা না 15, 16, 17 দিন এরকম একটা অবস্থা থাকবে। তো তখন যদি কিছু একটা হয় সে নিরাপত্তা কে দেবে?
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাজধানীতে বেড়েছে চুরি ছিনতাই, দিনে রাতে প্রকাশ্যে ঘটছে সংঘবদ্ধ অপরাধ। এ অবস্থায় সম্প্রতি এক বক্তব্যে ঈদে নিজ দায়িত্বে বাসার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ডিএমপি কমিশনার। জানিয়ে শঙ্কা আরও বেড়েছে। দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। কয়টা চুরি হয়, কয়টা ডাকাতি হয়, কয়টা স্মাগলিং হয়, এগুলো সম্পূর্ণ পুলিশের নগদর্পণে আছে। যদি পুলিশ চায় সেক্ষেত্রে 100% নিরাপত্তা দিতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে, পাড়া মহল্লায় টহল, এটিএম বুথ ও চেকপোস্টের নজরদারি বাড়ানো সহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি আমাদের বাড়তি থাকবে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ তারা তাদের জুরিসডিকশনের যে বিষয়গুলো রয়েছে, ঈদ যাত্রাটা যেন স্বস্তি হয় বা নিরাপত্তার সাথে হয়, নির্বিঘ্ন হয়, সেজন্য আমাদের এই স্পেশালাইজড ইউনিট সহ সারা দেশের পুলিশ আমরা এই সময়টা কাজ করব। এবং মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা অবশ্য বলছেন, মানুষকেও সচেতন হতে হবে। পুলিশ নিজেই অনিরাপদ জানিয়ে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ কমাতে প্রয়োজন যথাযথ আইন প্রয়োগ। যারা বাড়িতে যাবে, ঘরবাড়ি তারা যে সঠিকভাবে সুনির্দিষ্টভাবে তারা সেটা লক করে। রাত দিন 24 ঘন্টা আমরা পরিশ্রম করছি মানুষের জননিরাপত্তা ঠিক রাখার জন্য। নিরাপত্তার দিক থেকে সাধারণ জনগণকে এতটুকু আশ্বস্ত করব, আমার থানা এলাকায় কোনো ধরনের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। এই জায়গাতে পুলিশের যে সক্রিয়তা বা সক্রিয়তার যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতিকে পূরণ করার জন্য অক্সিলারি ফোর্সকে যে সম্পৃক্ত করা, সেখান থেকেও বা কতটুকু ইতিবাচক ফলাফল তৈরি হবে সেটি কিন্তু বাংলাদেশের আলোকে সংশয় থেকেই যায়। ঈদে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়। ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। সময় মতো ট্রেন ছাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের ফিরতি যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী 4 এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও বাড়ছে যাত্রীদের ভিড়। দুর্ভোগ এড়াতে আগেভাগেই পরিবারকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকেই। কোনো গাড়ি আপনার নীলবুকে যাইতেছে, এই যে দেখেন 15 মিনিটে টিকিট বেচছি মাত্র 2300 টাকা করে, আর আমরা যে নন ভাড়া পাচ্ছি না, 384 টাকা ভাড়া 300 করে দিতেছে। এই অবস্থা, যাত্রী নাই, গাড়ি লাগায় বসে রয়েছে। এবার ঈদযাত্রা নির্বিঘ্নে আশা করি চলাচল করতে পারবে। আর এই টার্মিনাল কেন্দ্রিক কোন রকম কোনো চাঁদাবাজি বা টিকিট কালোবাজারি এই টার্মিনাল নাই। টিকিট কাটছেন, আপনাকে বাসটা আসতে আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে। এবার কিন্তু সকাল থেকে দেখলাম যে বাসটা আমাদের ইনকামিংটা খুব স্মুথলি হচ্ছে। ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে কমলাপুর ও মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, রেল স্টেশনে আজকে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? দেখুন, গতকালকে থেকে আজকে যাত্রীদের ভিড় অনেকটা বেড়েছে। গতকালকে আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন থেকেই অনেক ট্রেনের আসন ফাঁকা রেখে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়েছে, তবে সেই চিত্রটি আজকে তেমন একটা আসলে দেখা যাচ্ছে না। সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটি ট্রেনেই যাত্রীদের চাপ ছিল, তবে অতিরিক্ত যে চাপ, অর্থাৎ ঈদ যাত্রার সময় আমরা যে চাপটি দেখে থাকি, গাদাগাদি করে ট্রেনের বগিতে জায়গা পাচ্ছে না, ট্রেনের ছাদে যাত্রীরা যাচ্ছে, ট্রেনে ঝুলে ঈদ যাত্রায় মানুষ প্রিয়জনের কাছে ফিরছেন, সেই চিত্রটি আসলে এই মুহূর্তে আমরা স্টেশনে দেখতে পাচ্ছি না। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে 27 তারিখ থেকে, অর্থাৎ 27 মার্চ থেকে এই যে যাত্রীদের যে চাপ, সেই যাত্রীদের চাপটি আসলে বাড়বে। আগামীকাল 26 মার্চ সরকারি ছুটি আছে। এই সরকারি ছুটি মিলিয়ে যারা ছুটি নিতে পেরেছেন, ঈদের ছুটি, তারা কিন্তু আজকে বাড়ি ফিরছেন। এর বাইরে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, কলেজের শিক্ষার্থী আছেন, বা যাদের পরিবার ঢাকায় থাকেন কিন্তু ছুটি পেয়েছেন, পরে পরিবারকে আগেভাগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আগামীকাল 27 মার্চ দিনভর অফিস করার পরে বিকালের দিক থেকে এই যাত্রীদের চাপ আরও বেশি বাড়বে, সেটি কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে এই যে চাপটি সামাল দেওয়ার জন্য প্রত্যেকটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে এবং একই সাথে
যাতে যাত্রীদের হয়রানি না হয়। এবং বিশেষ করে আমরা ঈদযাত্রার সময় যেটি দেখে থাকি যে একজন টিকিট কেটেছেন, তার যে নির্ধারিত সিট সেই সিটে তিনি পৌঁছতে পারছেন না বা সেই সিটে তিনি বসতে পারছেন না, অন্য একজন বসে যাচ্ছেন। তো টিকিট ছাড়া যাতে কেউ স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকতে না পারে সে কারণে ভ্রাম্যমাণ টিকিট চেকার তাদেরকে রাখা হয়েছে। তারা প্রত্যেকে সেই টিকিটগুলো আসলে চেক করছেন। এর পাশাপাশি যাতে অতিরিক্ত চাপটি যখন তৈরি হবে সেই অতিরিক্ত চাপের সময় যাতে ট্রেনের ছাদে কেউ ভ্রমণ না করে সে কারণে নিরাপত্তা কর্মী যারা আছেন তাদেরকেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তা কর্মীদেরকে জোরদার করা হয়েছে, সেটিও রেলওয়ে কর্তৃপক্ষ সব মিলিয়ে যেটি বলা যায় যে গতকাল থেকে ঈদযাত্রাটি শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত বেশ স্বস্তিদায়কই হচ্ছে ট্রেনের ঈদযাত্রা। জি আদিলুর, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকবেন। এবার রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বাস টার্মিনালের অবস্থা কেমন দেখছেন? ঈদযাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন? দেখুন আদিলুর, যেমনটি জানাচ্ছিলেন কমলাপুর থেকে মহাখালী চিত্র কিন্তু বলা যায় যে একেবারেই উল্টো। এখানে কিন্তু যাত্রীদের একেবারেই চাপ নেই। সকাল থেকে আমরা যে কয়েকটি বাস এখান থেকে ছেড়ে যেতে দেখেছি, প্রায় প্রতিটি বাসে আমরা দেখেছি যে অনেকটা সিট ফাঁকা রেখেই বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখনই খুব বেশি যাত্রী তারা পাচ্ছে না, তবে ভোরবেলা কিছুটা যাত্রী ছিল এবং সন্ধ্যার পরে কিছু যাত্রী হতে পারে বলে তারা ধারণা করছেন। আরেকটি বিষয় হচ্ছে আগামীকালকে 26শে মার্চ সরকারের ছুটি। যারা এই সরকারি ছুটির সঙ্গে পরের দিন ছুটি মিলিয়ে নিতে পেরেছেন তারাই কেবল আসলে ঢাকা ছাড়বেন, তবে সেটিও আজকে অফিস করার পর। সেক্ষেত্রে মূল চাপটি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে পড়তে পারে এবং কালকে যারা ছুটি মিলিয়ে নিতে পারেনি তাদের সেই চাপটি কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পড়বে বলে বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যেহেতু ঢাকায় কয়েক শত গার্মেন্টস রয়েছে এবং সেই গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত ছুটি পায়নি, যার ফলে সেই চাপটিও কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। গার্মেন্টস ছুটি হওয়ার পরের যে চাপ সেটি কিন্তু মোটামুটি বৃহস্পতিবার থেকেই পড়া শুরু করবে বলে তারা বলছেন। এবং এখনো পর্যন্ত মহাখালী থেকে যে কয়েকটি বাস ছেড়ে গেছে আমরা প্রায় বেশিরভাগ বাসই দেখেছি যে তারা কিন্তু কয়েকটি আসন ফাঁকা রেখেই তারা কিন্তু যাচ্ছেন। এবং একই সঙ্গে যে অভিযোগটি সবসময় পাওয়া যায় যে টিকিটের দাম বেশি বা অতিরিক্ত ভাড়া, সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা এই মহাখালীর বাস টার্মিনালে পাইনি। এর আগে আমি গাবতলীতে গিয়েছিলাম, সেখানেও সেই অভিযোগ কিন্তু নেই। বাস সংশ্লিষ্টরা বলছেন যে এখন পর্যন্ত সেই পরিমাণে চাপ কিন্তু আসলে যাত্রীদের নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে যেহেতু এবার ছুটিটি লম্বা, না সব মিলে প্রায় 11 দিনের মতো ছুটি, যার ফলে আগের ছুটিটি বেশি থাকায় কিন্তু ভেঙে ভেঙে অনেক মানুষজন যাচ্ছেন, যার ফলে অতিরিক্ত যে চাপ সেটি এবার পড়ার সম্ভাবনা কম। যদিও যেদিন গার্মেন্টস ছুটি হবে সেদিন একটি চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু টার্মিনালগুলোতে আমরা দেখেছি যে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে চুরি, ছিনতাই বা চাঁদাবাজির মতো ঘটনা না ঘটে। এবং সার্বিকভাবে আজকে বলা যায় যে ঈদযাত্রার দ্বিতীয় দিন, এখন পর্যন্ত কিন্তু বাস টার্মিনালগুলোতে খুব বেশি চাপ পড়েনি। ঈদযাত্রা নিয়ে কমলাপুর ও মহাখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে পাটুরিয়া আরিচা ও আরিচা কাজিরহাট রুটে বাড়ানো হয়েছে লঞ্চ ফেরির সংখ্যা। এছাড়া মহাসড়ক ও ঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 6 শতাধিক সদস্য। দুটি ঘাটের পল্টন ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ ইতোমধ্যে শেষ হয়, ভোগান্তি কমবে বলছে বিআইডব্লিউটিসি। ঈদের সময় দেশের দক্ষিণ পশ্চিমের 21 জেলার লাখো মানুষ ঢাকা থেকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ দিয়ে পাড়ি ফেলেন। তাই দুটি ঘাটেই থাকে যানবাহন ও মানুষের বাড়তি চাপ। ঈদযাত্রায় এই দুই রুটে চলাচল করবে 22টি ফেরি ও 35টি লঞ্চ। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া 4টি এবং চলাচলে ভোগান্তি কমাতে আরিচা কাজিরহাটে দুটি ঘাটের পল্টন ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শেষ হয়েছে। যানজট এড়ানোর লক্ষ্যে আমরা দুইটা পথ ব্যবহার করব। সোজা পথে আসবে যাত্রীবাহী বাস, আর ছোট গাড়ির জন্য আমাদের আরেকটা লেন আছে আরসিএল মোড় দিয়ে 5 নম্বর ঘাট, সেখানে 5 নম্বর ঘাট দিয়ে ছোট গাড়িগুলি চলে যাবে এবং 5 নম্বরে বুকিং কাউন্টার থাকবে, সেখান থেকে বুক করে তার ফেরিতে চলে যাবে। অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায় বন্ধের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 6 শতাধিক সদস্য এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুটি কন্ট্রোল রুম থেকে নৌপথের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে কাজ করা হবে। হাইওয়ে পুলিশ, আনসার এবং যৌথ বাহিনীও কিন্তু আমরা একই সাথে কাজ করব। আর 600 অতিরিক্ত পুলিশ কিন্তু আমরা এই ঈদ উপলক্ষে মোতায়েন করব। অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে সেই জন্য সকলকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত মাঠে আছে। আমাদের কেউ এই আইনের ব্যত্যয় করলে তাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে এবারও ঈদের আগে পরের 3 দিন পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালামাল পরিবহন বন্ধ রাখা হবে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশিদের উপর ভিসা কড়াকড়ির ব্যাপক প্রভাব পড়েছে কলকাতার ঈদের বাজারে। অন্যান্য বছরের তুলনায় এবার কেনা বেচা অনেক কম। কলকাতার নিউ মার্কেটে বেচা কেনায় নেমেছে ধস। বাংলাদেশিরা না আসায় বিপাকে কলকাতার হোটেল রেস্তোরাঁগুলোতে। এমন পরিস্থিতিতে ঈদ মৌসুমে ব্যবসায়িক ক্ষতির মুখে কলকাতার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবরে যাচ্ছি। শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে রাজশাহীর সিল্ক বাজার। নিজস্ব স্বকীয়তা নিয়ে এবার ঈদেও শৌখিন ক্রেতাদের মন জয় করেছে সিল্কের পোশাক। সাধার সাধ্য মিলিয়ে পছন্দের পোশাক কিনছেন তারা। এবার সিল্ক বাজারে অন্তত 50 কোটি টাকার কেনা বেচার আশা ব্যবসায়ীদের। ঈদে শৌখিন ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে সিল্কের পোশাক। তবে অন্য মার্কেটের মতো রাজশাহীতে সিল্কের শোরুমে নেই ভিড় বা ঠেলাঠেলির দৃশ্য। মূলত শৌখিন ক্রেতাদের দৌড়ঝাঁপ বিশেষ এই পোশাকের জন্য। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, শিশুদের পোশাক, যেটা পছন্দ কিনছেন সামর্থ্য অনুযায়ী। সিল্কের ভেতরে কিছু একটা নিতে পারলে ভালো লাগবে, সেটা যে কোনো উৎসবেই এরকম ভালো লাগে আর কি। আর ঈদের সময় এই চাহিদাটা একটু বেশি থাকে আমাদের। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক অবশ্যই ভালো এবং আমরা অবশ্যই অনেক আগে থেকে পছন্দ করি এই জিনিসগুলো এবং এদের কালেকশনগুলো মানে অনন্য। উৎসবে বাড়তি চাহিদা বিবেচনায় এবার খানিকটা আগে থেকেই প্রস্তুতি চলে কারখানাগুলোতে। ব্যবসায়ীরা বলছেন ক্রেতাদের আকৃষ্ট করতে প্রস্তুতি নিয়েছেন তারা। মসলিন, তারপরে সফট সিল্ক আছে, আর এর পাশাপাশি আমরা নিয়ে আসছি গাদোয়াল, তারপরে সিল্কেরই এইগুলো মানে সবগুলো ফ্যাব্রিক সিল্ক, কিন্তু নাম এক একটা আছে। কাতান আছে, জয়শ্রী সিল্ক আছে, তসর সিল্ক আছে। ব্যাপক পরিসরে পাঞ্জাবি এবং থ্রি পিস, মেয়েদের থ্রি পিসের উপরে, মসলিনের উপরে বিভিন্ন কাজের নতুন ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি। কালার কম্বিনেশন, প্রাইস রেঞ্জ, ডিজাইনের নতুনত্ব সবকিছু মিলে একটা মোটামুটি বেশ ভালো সাড়া আমরা পেয়েছি। মালিকরা বলছেন সাম্প্রতিক সময়ে বেড়েছে সিল্ক পোশাকের চাহিদা, আসছেন নতুন নতুন ক্রেতা। 4-5 দিন ধরে আমরা দেখছি যে মিশিক এলাকায় বেশ সমাগম, কাস্টমারের সমাগম বেড়েছে। এতে করে আশা করছি যে আমরা গত বছর 50 কোটি টাকা মতো লেনদেন হয়েছে বা 50-এর অধিক। এবারেও আশা করি ওই ধরনের একটা বেচা বিক্রি হবে। ঈদ এগিয়ে আসার সাথে ক্রেতা সমাগমও বাড়বে শোরুমগুলোতে। আবার ঈদের পরে ছুটিতেও আরেক দফা ক্রেতা সমাগমের আশা ব্যবসায়ীদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বাংলাদেশিদের উপর ভিসা কড়াকড়ির ব্যাপক প্রভাব পড়েছে কলকাতার ঈদের বাজারে। অন্যান্য বছরের তুলনায় এবার কেনা বেচা অনেক কম। বাংলাদেশি পর্যটক না আসায় বিপাকে হোটেল রেস্তোরাঁগুলো। এমন পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতির মুখে কলকাতার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান। আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। পুরো রমজান মাস জুড়েই কলকাতার মার্কেটগুলোতে থাকে কেনাকাটার ধুম। ভিড়ে পা ফেলা দায় হয়। তবে এবারের দৃশ্য পুরোপুরি ভিন্ন। ভিসা কড়াকড়ির কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটক নেই বললেই চলে। বাংলাদেশ থেকে ঈদ শপিং করতে না আসায় কলকাতার নিউ মার্কেটে বেচাকেনায় ধস। এবার বাংলাদেশে একটু কমই আছে, যেন সবাই জানে পরিস্থিতি কি আছে। ডিসঅ্যাডভান্টেজ যে বাংলাদেশি নেই বলে একটুখানি আমাদের একটু সেলটা একটু ডাউন হয়েছে। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব মানে বাংলাদেশের দিকে চলতো। ফ্রি স্কুল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, বিগত বছরগুলোতে ঈদ মৌসুমে কলকাতা নিউ মার্কেটে ক্রেতাদের 80% থাকতো বাংলাদেশি। তা এবার কমে দাঁড়িয়েছে 5%। এরাও মূলত এসেছেন চিকিৎসার জন্য। এমন পরিস্থিতিতে ব্যবসা খারাপ হওয়াটাই স্বাভাবিক বললেন তিনি। বিগত দিনে যে ঈদের বাজার হতো, সেখানে আপনার 60-70% বাংলাদেশি আমরা পেতাম। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।